জামাতি আর আল কায়দার সমর্থনে মার্কিন চোরাগোপ্তা ব্যবস্থার সমর্থনে যে বসেছে, সে যে হিন্দু মারবে, হিন্দু নিধন করবে, জেল থেকে যে বেছে বেছে জঙ্গিদের মুক্ত করেছে, সে যে আসলে হিন্দু মারবার জন্যই কুখ্যাত জঙ্গিদের জেল থেকে ছেড়েছে, এই নিয়ে কোনো সংশয় কোনোদিন ছিল না। তাই ইউনূস যেদিন থেকে দেশে পা রেখেছে সেদিন থেকে হিন্দুরা মরছে। আর তার প্রতিবাদ করে শুধুমাত্র অহিংস উপায়ে তার প্রতিবাদের জন্য মানুষকে পথে নামার আহ্বান জানিয়ে মানুষকে পথে নামিয়ে সংগঠিত করে জেলে যেতে হয়েছে, বিনা অপরাধে জেলে যেতে হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইউনূসের এই ভূমিকাটা বোঝা যায়। মার্কিন প্রভুদের পাচাটা জামাতি আর আল কায়দার বকলেস গলায় পড়া একটা মনুষ্যতর প্রাণী, এর থেকে ভালো কিছু হিন্দুদের সঙ্গে করতেই পারে না। কিন্তু এদেশে যারা নিজেদের গালভরা নাম দিয়েছে INDIA, দেশের নামে নাম করে দেশের ক্ষমতায় বসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, তাদের INDIA মানে বাংলায় ইন্ডি জোট, তাদের পরিকল্পনার মধ্যে, তাদের কথার মধ্যে, তাদের কর্মসূচির মধ্যে কোথাও হিন্দু শব্দটা, হিন্দুদের স্বার্থটা আছে, মাথায় থাকে। পাশের দেশে কেটে কুপিয়ে কুচিয়ে শেষ করে দিচ্ছে হিন্দুদের, রাস্তায় নামলে বিনা বিচারে কার্যত প্রহসন করে জেলে ভরছে, জামাতকে মুক্ত ঘোষণা করে জঙ্গিগুলোকে জেল থেকে ছেড়ে দিয়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি করছে, দাবি তুলছে সন্ত্রাসবাদী সংগঠন বলে। সেহেন একটা দেশে হিন্দুদের এই ভয়ঙ্কর লড়াই যখন মাটি কামলে লড়াই চলছে, তখন এদেশের সংসদে এদেশের বিরোধীরা ইন্ডি জোট কি নিয়ে ব্যস্ত, কংগ্রেস, বাম, DMK, TMC সব মিলিয়ে কথা কি নিয়ে? আদানি। কি হয়েছে আদানির? আদানির নামে একটা অভিযোগ দায়ের হয়েছে। কোথায়? আমেরিকায়। কিসের অভিযোগ? ঘুষ দিয়েছে। কোথায়? ভারতে। বুঝুন, ভারতে টেন্ডার পাওয়ার জন্য আদানি ঘুষ দিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে আমেরিকায়। তার জন্য সংসদে হল্লাবাজি করে সংসদ অচল করে রেখেছে বিরোধীরা। আচ্ছা, ধরে নিলাম সেটাও দেশের স্বার্থে, ধরে নিচ্ছি, যদিও ইতিহাস অন্য কথা বলে। যতবার এদেশে বিরোধীরা আদানিদের বিরুদ্ধে মুখ খুলেছে, মহুয়ামুত্র কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আসলে অন্য ব্যবসায়িক গোষ্ঠীর দালালি করবার জন্য, মানে বরাতটা আদানির বদলে সে পাক, মানে লড়াই আসলে দুটো ব্যবসায়িক গোষ্ঠী। এই দুই ব্যবসায়িক গোষ্ঠীর লড়াই, কে কোন ব্যবসায়িক গোষ্ঠীর হয়ে দালালি করে কত বেশি টাকা কামাতে পারবে, সেটা এই মুহূর্তে জরুরি না বাংলাদেশে মরণপণ সংগ্রাম করা হিন্দুদের স্বার্থটা জরুরি, তাদের পাশে দাঁড়ানোটা জরুরি? এদেশে ইন্ডি জোট বলে যারা নিজেদের পরিচয় দেয়, দেশের নামের সঙ্গে নাম মিলিয়ে যারা নিজেদের জোটের নামকরণ করেছিল, তাদের ম্যাপে, তাদের রাজনীতির ম্যাপে, তাদের INDIA এর ম্যাপে হিন্দু আছে না নেই? আসবো আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিবেশী দেশে আগুন জ্বলছে, একের পর এক হিন্দু মায়ের কোল খালি হচ্ছে, পুড়ছে ঘর, বাড়ি, দোকানপাট। ইসকনকে নিষিদ্ধ করা হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। বাংলাদেশের মৌলবাদীরা চায় ইসকনকে নিষিদ্ধ করতে। ইউনূস জামাত জোটের সরকারের প্রশ্রয়ে চট্টগ্রামের পথে উঠছে ভারত বিরোধী স্লোগান। ইসকন নিয়ে আজকে একজন আইনজীবী সুও মোটো রুল ইস্যু করার জন্য প্রার্থনা করেন এবং তার প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয়। উদ্বিগ্ন ভারত সরকার হিন্দুদের রক্ষায় একের পর এক বার্তা দিয়ে চলেছে ইউনূস সরকারকে। কিন্তু বাংলাদেশে ছাত্র আন্দোলনের শুরুতে যারা পরম দরদে পথে নেমেছিল, তারা যেন কোন এক ম্যাজিকে ভ্যানিশ।
বাংলার বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা করা তৃণমূল সংসদে হিন্দুদের প্রাণ বাঁচাতে আলোচনার দাবি জানায় না। মোদী সরকারের বিরুদ্ধেই না হয় আঙুল তুলে প্রশ্ন করুক বিরোধীরা, প্রশ্ন করুক হিন্দুদের বাঁচাতে কি করছে কেন্দ্র। না, সেসবে আগ্রহ নেই, বরং ইন্ডি সংসদে আলোচনা চায় আমেরিকায় আদানির নামে দায়ের হওয়া অভিযোগ নিয়ে। চোরাগোপ্তা মার্কিন স্বার্থের সেবায় সংসদ অচল করে বিরোধীরা। কিন্তু হিন্দুদের জন্য মুখ থেকে একটা শব্দ খরচ হয় না। আন্তর্জাতিক বিষয় বলে হিন্দু স্বার্থ এড়িয়ে যাওয়াটাই কি ইন্ডি ধর্ম? প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে সংসদে সর্বসম্মত প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকারকে ভারতীয় সংসদ থেকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া যায় না? ধর্মের নামে দেশ ভাগ করার সময় থেকে আজ অবধি হিন্দুর সংকট, হিন্দুর বিপদ, হিন্দুর লড়াই সংগ্রাম ইন্ডিওয়ালাদের কাছে কথা বলার বিষয় হয়ে উঠতে পারল না। ইন্ডিদের ইন্ডিয়ায়, ইন্ডিদের লোকসভার ধারণায়, ইন্ডিদের রাজ্যসভার আলোচনায় হিন্দুদের কোনো জায়গা নেই। রিপাবলিক বাংলা। কেমন হতো যদি ঐক্যবদ্ধ ভারতীয় সংসদ সর্বসম্মতিক্রমে একজনও এদিক ওদিক না গিয়ে একসঙ্গে হুঁশিয়ারি দিতে পারত একটা প্রস্তাব নিয়ে বাংলাদেশকে, ইউনূস সরকারকে এই মুহূর্তে থামাও, না হলে কপালে দুঃখ আছে। কেমন হতে পারত? তার কারণ হয়নি, তার কারণ হচ্ছে না। তার কারণটা কি? কারণটাই জানতে চাই। সেটাই আমার প্রশ্ন, সেটাই আমার অগ্নিবাণ। ইউনূস আর ইন্ডি হিন্দু বিদ্বেষে একজোট। ওপারে যারা হিন্দু পেটাচ্ছে, এপারে চুপ থেকে অন্য বিষয়ে জল ঘোলা করে, সংসদ অচল করে, হিন্দুদের নিয়ে সংসদে একটুও আলোচনা না চেয়ে তারা আসলে ইউনূসের পিঠ পাচাচ্ছে। ভাই ভাই, ইন্ডি ইউনূস ভাই ভাই। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাদিক থেকে অধ্যাপক আজিজুল বিশ্বাস রয়েছে, আমার সঙ্গে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, আমার ঠিক ডান দিকে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন গবেষক জিষ্ণু বসু, এবং রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, মুর্শিদাবাদ থেকে। আমি চন্দনবাবু আপনার কাছ থেকে শুনি। ইন্ডি জোটের সব থেকে বড় দল আপনারা, আদানি নিয়ে আপনারা প্রচুর হই হল্লা করছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নয় কেন? একটা কথা আমি শুরুতেই বলে নিই অনির্বাণ, তুমি যদি আলোচনাটা ঠিক এই আঙ্গিকে করো, ইটস ভেরি 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 গুড, কারণ এই আলোচনাটা এখানেই প্রয়োজন। কিন্তু অ্যাট দি সেম টাইম তোমাকে বুঝতে হবে, আমি তোমার ন্যারেশনটা দেখছিলাম, আদানি সম্বন্ধে তুমি যে ন্যারেশনটা করেছো সেটা আমার মনে হয় ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে এবং ভারতবর্ষের বিশেষত যেটাকে আমরা সাংবিধানিক বা কনস্টিটিউশনাল ল অফ ইকোনমি বলি, সেই জায়গা থেকেও একটা বৃহত্তর কোয়েশ্চেনকে তুমি অ্যাভয়েড করবার চেষ্টা করেছো। আদানি ইজ অ্যান ইস্যু, এটা অস্বীকার করে লাভ নেই। আদানি ইজ অ্যান ইস্যু, ইকোনমিক ফ্রন্টে ইজ অ্যান ইস্যু। এবং তুমি যে হিন্দুত্বের সংজ্ঞা দিলে, গতকালকেও আমি তোমাকে বলেছি আমি হিন্দুত্বের সংজ্ঞা মানি না, ভারতীয়ত্বের সংজ্ঞা মানি। আমি হিন্দুত্বের সংজ্ঞা মুসলিম বা খ্রিস্টান প্রত্যেককে নিয়ে সেকুলারের সংজ্ঞা মানি। সেই সংজ্ঞা মেনে আমি তোমাকে বলতে পারি এক্স্যাক্টলি যা ঘটছে হিন্দু নিধন, অবশ্যই তার তীব্র ধিক্কার হওয়া প্রয়োজন। অ্যাট দি সেম টাইম তুমি একটু আগে যে প্রশ্নটা করলে, আমি এই প্রশ্নটা এখানে এই টেবিলে আলোচনার জন্য করতে পারি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আজকে পার্লামেন্ট চালু হয়েছে, আদানি তো আমাদের ঘোষিত এই প্রপোজাল, এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে বা আমরা অ্যাডজার্ন করেছি, কিন্তু আমরা ওয়ার্কআউট করেছি। কিন্তু অ্যাট দি সেম টাইম তুমি এটা বুঝলে না যে আজকে ইনিশিয়েটিভটা কে নেবে। ভারতবর্ষের দায়বদ্ধতা নেই হিন্দু যারা ওখানে নিধন হচ্ছে, যারা হিন্দু ডিসপ্লেস হচ্ছে, ভারতবর্ষ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এক মিনিট, আমরা এই প্রশ্নটা করার আগে পার্লামেন্টের আমরা সেটাই করছি, আমরা সেটাই করছি। আদানি নিয়ে সংসদ অচল করেছে, 3 কোটি হিন্দুকে নিয়ে করেন। যেটা বলতে চাইছো আমি তোমাকে এইখানেই বলছি, ভারত সরকার কেন টেবিল করলেন না যে ডিসকাশন সর্বদলীয়ভাবে আমরা প্রপোজাল আনবো বাংলাদেশে হিন্দুদের প্রোটেকশনের জন্য কি করা যায়। তুমি জানো আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, হঠাৎ একটা ডিসিশন কোনো সরকার, আমি ভারত সরকার বলতে চান, আপনারা সেটাই শুনলেন, কিন্তু ভারত সরকার বলতে চান না।
ভারত সরকার প্রতিবাদ সংসদের করেছেন, অধিবেশন তীব্র শুরু হওয়ার প্রতিবাদ সঙ্গে সঙ্গে করেছেন। মুলতবি হলে আপনি জানতে পারছেন কি করে সরকার কি? কে বলেছেন? ভারত সরকারের সাথে কে মিটিং করেছেন? আচ্ছা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কি আমাদের লিডার অফ দি অপোজিশনের সাথে মিটিং করেছেন, যেগুলো রিচুয়াল? খুব ভালো চন্দনবাবু, আমার একটাই প্রশ্ন, এই প্রশ্নগুলো আমার একটাই প্রশ্ন চন্দনবাবু, আমার একটাই প্রশ্ন, আপনি 100টা প্রশ্ন করুন বিজেপিকে, আমার একটাই প্রশ্ন, আপনি 100টা প্রশ্ন করুন, ওরা উত্তর দেবে। আমার একটাই প্রশ্ন, এই কথাগুলো সংসদের ভিতরে দাঁড়িয়ে বলছেন না এক্স্যাক্টলি সেই কথাটাই। কেন তার জন্য মুলতবি প্রস্তাব আনছেন না? কেন বলছেন না কোনো কিছু আলোচনার আগে 3 কোটি হিন্দুর স্বার্থ নিয়ে, তাদের প্রাণ, তাদের জান, তাদের ধর্ম নিয়ে আলোচনা চাই? অনির্বাণ, এই প্রশ্নটা তুমি করছো, সরকার করছে না। আমাদের আপত্তি এখানে হওয়া উচিত ছিল অপোজিশন লিডার, হওয়া উচিত ছিল সরকার প্রপোজ করবে এবং বিরোধী ইনভাইট করবে। আপনাদের অ্যাকশনের জন্য বিরোধীরা আলোচনা করতে পারছেন না। অব্রসেন, দেখুন, একটা বড় ঘটনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই মুহূর্তে ঘটে চলেছে। হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে দিনের পর দিন, এবং হিন্দু নিধন শুরু হয়েছে, এবং কাইন্ড অফ এথনিক ক্লিনজিং শুরু করেছে এই জামাত সমর্থিত সরকার, সেটা নিয়ে কিন্তু একটা ডিসকাশন হওয়া প্রয়োজন। কিন্তু কংগ্রেস প্রতিনিধি যে কথাগুলো বললেন, আমি তার উত্তরে তাকে একটাই কথা জিজ্ঞেস করব, যে আপনি যে বলছেন যে এলওপিকে কি কিছু জিজ্ঞেস করা হয়েছে? এলওপির বক্তব্য তো আছে। এলওপি, এই যে বাংলাদেশে এই জিনিসগুলো মাসের পর মাস ঘটে যাচ্ছে, তা নিয়ে কটা মন্তব্য আজ অব্দি করেছেন আপনি বলতে পারবেন? গুনে গুনে এটা গুনে গুনে করগুলো বলে দিন, তারপরে এই প্রশ্নগুলো তুলবেন, তারপরে এই প্রশ্নগুলো তুলবেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার সময় বলিনি দাদা, আমি আপনার সময় বলি, আপনি বলবেন আপনার সময়। আবার 11 তারিখ আগস্ট, কর গুনে বলুন না, কবার? একবার ছবার করে দায়িত্ব শেষ, ছবার করে হাফ ডজন বার। ঠিক আছে, আমি আনভেরিফাইড ওনার বক্তব্য, ছবার হাফ ডজন বার রাহুল গান্ধী এই নিয়ে স্টেটমেন্ট করেছেন, বিশাল দায়িত্ব পালন করেছেন। এবং কংগ্রেস বলছে, ও আচ্ছা, তার মানে ছবার। ঠিক আছে, চন্দন ঘোষ, অপারেশন চন্দন ঘোষ চৌধুরী, আমি আপনাদের এক মিনিট, চন্দন ঘোষ চৌধুরী, অপারেশন, আমি মানে কংগ্রেসের কথা বলছি, আপনাদের আসল চেহারাটা সামনে আনবো। অপারেশন বা তার দলকে আপনি 500 প্রশ্ন করতে পারেন হিন্দু স্বার্থে তারা আদৌ কতটা আগ্রহী, সত্যি আগ্রহী কিনা, কিন্তু আমি আপনাদের আসল চেহারাটা সামনে আনছি। আপনাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এপারে বসে থাকা বাঙালি, ওপারে 3 কোটি হিন্দু বাঙালির জন্য আসলে কি ভাবেন, তার উত্তর শুনুন। আমরা চাই যে কোনো দেশে সংখ্যালঘু যারা, তারা সুরক্ষিত থাকুক। বিজেপি যদি যে রাষ্ট্র শাসন করছে ভারতবর্ষে, সেখানে সংখ্যালঘু যারা, তাদের যদি নিরাপত্তা দেয়, তাহলে তাদের মুখে এই ভাষাটা শোভা পায়। তারা আগে উত্তরপ্রদেশ গিয়ে দেখুক, তারপরে তাদের নেতাদের এ ভাষা শোভা পায় না। আর যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যে টোটাল ডিপ্লোমেসিতে আজকে ভারতবর্ষের যে ফরেন পলিসি, তার কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটছে। চন্দন ঘোষ চৌধুরী, এরপরে যদি আপনারা আলোচনা চানো, কি করবেন? সংসদে দাঁড়িয়ে কার্যত ইউনূস সরকারকে সমর্থন করবেন? মানে আপনি বলছেন, একবার ভাবুন চন্দন ঘোষ চৌধুরী, বাংলাদেশে 3 কোটি হিন্দুর জান প্রাণ বেশি দামি না আদানির একটা বরাত, আমি জানি না, বেশ। শুভঙ্কর সরকার বলছেন উত্তরপ্রদেশের সম্ভালের কথা বলতে চাইছেন। উত্তরপ্রদেশে মানে এত বড় ভারতবর্ষ, তার এতগুলো রাজ্য, তার মধ্যে সবথেকে বড় রাজ্য, তার এক কোণে একটা মহকুমার একটা নির্দিষ্ট অঞ্চলে কয়েকদিন ধরে ঘটে চলা হিংসার ঘটনার সঙ্গে তিনি বাংলাদেশে হিন্দুদের গণহত্যা, এথনিক ক্লিনজিংকে তুলনা করছেন। এটা ইউনূস সরকার ছাড়া কেউ করে? আমি প্রশ্ন করছি চন্দন ঘোষ চৌধুরী, আমি খুব না ভেবেচিন্তে প্রশ্ন করিনি। আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে কোথাও ইউনূসের স্বার্থ একসঙ্গে বাধা, এমন নয় তো? আপনাদের দুজনের প্রভু আসলে এক সুতোর টানে খেলছেন দুজনে, এপারে আর ওপারে। আমি জানি না তুমি প্রভু কাকে বলছো এবং তোমার প্রভু কারা, আমি সেটাও জানি না। প্র্যাকটিক্যালি বলছি, আমি সেটাও জানি না এক্স্যাক্টলি তোমার এই ভার্সনটা কোন প্রভুতে হচ্ছে, সেটাও আমি জানি না কোন লর্ডশিপে হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, শুভঙ্কর বাবু একবারও একটি শব্দ ব্যবহার করেননি যেখানে মনে হতে পারে যে আমরা সমর্থন করছি কি, তা নয়। আমি যেটা বলতে চাইছি, উনি একটা প্যারিটি করেছেন, উনি প্যারিটি করেছেন। আমি করিনি, উনি ডিফাইন করেছেন কোন কোয়েশ্চেন, তার গ্রেফতারি সবকিছুকে ইকুয়েট করছেন। অনির্বাণ কোন কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে উনি অ্যাড্রেস করেছেন সেটা তোমরা দেখাওনি, সরাসরি দেখিয়েছো। ন্যাচারালি কোয়েশ্চেনটা অন্যরকম হতে পারত, যেখানে হয়তো ওই কোয়েশ্চেনটার ওই আনসারটাই হওয়ার কথা। আমি সে প্রসঙ্গে যাব না, কারণ আমি কোয়েশ্চেনটাও শুনি। আচ্ছা, এবার বলি, চন্দনদার কথা একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো, যে কংগ্রেস একটা সর্বভারতীয় দল,
ভাগ্যিস আন্তর্জাতিক দল বলেনি, তাদের তরফে 6 বার মানে হাফ ডজন বার এই বাংলাদেশ নিয়ে স্টেটমেন্ট করা হয়েছে। মানে আর দাদা বারবার আটকাচ্ছেন, মানে রাহুল গান্ধী কিন্তু নিজে এলওপি নিয়ে এত বড় বড় কথা বলছিলেন, এলওপি কিন্তু নিজে স্টেটমেন্ট করেননি। কংগ্রেস সামগ্রিকভাবে একটা দল হিসেবে ধরুন জায়গায় জায়গায় পুরো দেশ জুড়ে মাত্র 6 বার স্টেটমেন্ট করেছে, খুব দারুণ কাজ করেছেন। কিন্তু এবার কামিং ব্যাক টু ফ্যাক্টস, লাস্ট যে সেন্সাস হয় বাংলাদেশে, সেই সেন্সাসের ডেটাতে দেখা যায় যে হিন্দুদের সংখ্যা ওখানে কমতে কমতে কিন্তু 8%-এ নেমে এসছে। এটা বলছি আমি 2011-র কথা। আজকে আমরা যখন দাঁড়িয়েছি 2024-এ, এটা বোঝাই যায় যে এখন হিন্দুদের সংখ্যা ওখানে কিন্তু আরও কমে গেছে। বুঝলাম। আমাকে একটা প্রশ্ন, সেখানে দাঁড়িয়ে আপনার দল সংসদে যেটা বলছেন চন্দন ঘোষ চৌধুরী, কথায় ওদের এই প্রস্তাব আপনারা আনলে ওরা কি স্ট্যান্ড নেবেন আমি বুঝতে পারি শুভঙ্কর সরকারদের কথা শুনে, কিন্তু আমার উল্টো প্রশ্ন, আপনার দল সংসদে বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক ডেকে কেন বলছে না সবার আগে হিন্দু স্বার্থে আলোচনা চাই, এটা মুলতবি প্রস্তাব আনুন অথবা সর্বসম্মত প্রস্তাব? আমাকে একটু কাইন্ডলি বলতে দিন, আমি আপনার প্রশ্নের উত্তর, আমি প্রশ্নের উত্তর দিয়ে আমি কয়টা তথ্য দিয়ে তারপর না আগে তথ্য না, আমি বলিনি, আমি 3 বার হিন্দু স্বার্থে সংসদে আলোচনা চাই আগে প্রশ্ন আমি বলিনি। দাঁড়ান, অলরেডি কেন্দ্রীয় সরকারের তরফে স্ট্রং স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যার পরে বাংলাদেশের এখন যে ইন্টারিম সরকার আছে তার যিনি মাথায় এখন বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস, উনি বলেছেন উনি নাকি ডিপলি হার্ট। এবার বুঝতে হবে একটা জিনিস, যে প্রাইম মিনিস্টার যিনি ছিলেন বা আছেন বাংলাদেশের, শেখ হাসিনা, তার রেজিগনেশন লেটার কি তিনি দিয়ে ওখান থেকে এসেছিলেন নাকি তিনি রিজাইন করেননি, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক। ভারতীয় সংসদে বাংলাদেশের 3 কোটি হিন্দুকে না, আমাকে দয়া করে অবশ্যই বলবেন। আমি আজকে যে প্রশ্নে বিতর্ক করছি তার উত্তর দিন। বাংলাদেশের 3 কোটি হিন্দুকে নিয়ে ভারতীয় সংসদে আলোচনা করতে কোথায় আটকাচ্ছে কেন্দ্রীয় সরকার? আপনারা কেন প্রস্তাব আনছেন? তারপর দেখি ওরা কি বলেন। কেন্দ্রীয় সরকার আমাকে যদি বলতে না দেন তাহলে তো খুব মুশকিল। কেন্দ্রীয় সরকার এই ডিপ্লোম্যাটিক ইস্যুটা নিয়ে কিভাবে ডিল করবে, দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য কেন্দ্রীয় সরকার, কিন্তু তার এন্ড রেজাল্ট কি হচ্ছে সেটা কিন্তু মূল বিষয়। আপনারা একটা জিনিস বলতেই দিচ্ছেন না, আমি মানতে পারলাম না। আপনার মতবিরোধ থাকতে পারে, কেন্দ্রীয় সরকার আপনার মতবিরোধ থাকতে পারে, আমাকে বলতে দিন, আমাকে তথ্যগুলো আমি বলতে দেব, আপনি তথ্য দেবেন, বলতে দিচ্ছেন না দাদা, আমি বলতে দিচ্ছেন না। আমি জিষ্ণু বসুকে জিজ্ঞাসা করব, আমি গবেষক জিষ্ণু বসুকে জিজ্ঞাসা করব। জিষ্ণুবাবু, আপনার মনে হয় এত বড় একটা ঘটনা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রেরোগেটিভ হয়ে থেকে যেতে পারে, আর বিরোধীদের ক্ষেত্রে শুধুমাত্র আদানি ইস্যুতে সংসদ অচল করে থাকাতে বন্ধ হয়ে থাকতে পারে? মনে হয় আপনার জিষ্ণুবাবু? আমি দুটোই জিজ্ঞাসা করছি। কেন্দ্রীয় সরকার একটা খুব কঠোর ভাষায় তার প্রতিবাদ করেছে এবং তার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারও ভীত হয়ে সঙ্গে সঙ্গে তার একটা প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু আমি মনে করি যে বাংলার মানুষ হিসেবে পশ্চিমবাংলার এখানে যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী হন না কেন বা পশ্চিমবাংলাতে যে কোনো পেশায় থাকুন না কেন, আজকে আমাদের সামনে অত্যন্ত একটা গভীর সংকটের সময়। এই সংকটের সময়ে দল মত নির্বিশেষে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের সঙ্গে থাকতে হবে এবং তার জন্যে ধরুন লিডার অফ অপোজিশনকে নিয়ে বসার কথা বলছেন। যখন ইয়াহিয়া খানের অপারেশন সার্চলাইট হয়েছিল, বাংলাদেশের মূলত হিন্দুদের ওপরে 71 সালের মার্চ মাসে নিদারুণ অত্যাচার নেমে এসেছিল। ইন্দিরা গান্ধী তখন কি সুরাইয়া ছিলেন, পি সুরাইয়া ছিলেন সিপিআইএম এর লিডার অফ অপোজিশন, তার সঙ্গে কথা বলে তারপরে করেছিলেন। তার কতগুলো বিষয় থাকে যে বাংলার সঙ্গে যারা সম্পর্কিত, আমাদের সকলের বোঝা দরকার যে বাঙালির অস্তিত্বটাই শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেলে সেখানে শুধুমাত্র হিন্দুরা নিঃশেষ হয়ে যাবে না, ওখানে বাঙালি নিঃশেষ হয়ে যাবে। হিন্দুহীন বাঙালি আর বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে কোনো মূলগত পার্থক্য নেই। তার জন্য আজকে আমাদের বুঝতে হবে চীনের ভূমিকা কি। ধরুন আজকে তৃণমূল কংগ্রেসকে এটাও চিন্তা করে বলতে হবে যে 2010 সালে যদি তিস্তা প্রকল্পের ওখানে তাদের মতামতে তারা অনড় না থাকতেন, তাহলে চীন কিন্তু ওখানে তিস্তাতে নিজেদের প্রজেক্ট করা শুরু করতে পারতো না। চীনের যে দুরভিসন্ধি বাংলাদেশকে নিয়ে, সেটা পুরো ভারতকে কুড়ে কুড়ে খাবে। আজকে দলমত নির্বিশেষে যেমন ইন্দিরা মুজিবের জন্য ব্রিগেডে ভর্তি হয়ে গেছিল, তখন কি শুধুমাত্র কংগ্রেসের লোক গেছিলেন? তখন কি শুধুমাত্র সিপিআইএম এর লোক গেছিলেন? বাঙালি গেছিলেন, বাঙালি হিন্দু গেছিল, বাঙালি মুসলমান গেছিল। আমি বারবার করে এই কথাটা বলছি এর জন্যই, বাংলাদেশের মুসলমানদেরও বাঙালি হয়ে থাকতে গেলে প্রতিবার পয়লা বৈশাখের সময় তাদেরকে
নিজেদের রক্ত ঝরাতে হয়। ঠিক। তাই আজকে একটা বাঙালির অস্তিত্বের সংকট, আমার মনে হয় বাংলার মানুষ হিসেবে, পশ্চিমবাংলার মানুষ হিসেবে সর্বপ্রথম ভাবা দরকার যে বাংলাদেশ থেকে হিন্দু নিশ্চিহ্ন হয়ে গেলে আমাদের এত হাজার বছরের সভ্যতা, একটা সংস্কৃতি, সেটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেটা রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা আমার অস্তিত্বের বিষয়। ওখানে আমার রক্ত, আমার ভাইয়েরা আছে, এটা বোঝা প্রয়োজন। আমার তো ঠিক এখানেই প্রশ্ন জিষ্ণুবাবু, তাহলে গোটা দেশের সংসদ একসঙ্গে হয়ে যা 71-এ সম্ভব হয়েছিল তা ইউনুসের জন্য এখন কেন সম্ভব হচ্ছে না? নাকি আমাদের দেশের ভিতরের সংসদটা আসলে একসঙ্গে নেই? সংসদের আছে কি নেই? আমার একটা প্রশ্ন, সংসদের আমার বক্তব্য একটা লাইনে আমি বলি, সংসদের ভেতরে শাসক দল এবং বিরোধী দল করার সঙ্গে সঙ্গে যে মানুষটা আজকে চা বিক্রি করছে কলকাতার রাস্তায়, যে কোনো কলেজে অধ্যাপনা করতে যাচ্ছেন, তারও আজকে দায়িত্ব আছে সব কিছু বাদ দিয়ে বাংলাদেশের মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সারাটা দিন এই কাজের জন্য এই দাবি নিয়ে রাস্তায় নামা। কারণ আমার অস্তিত্ব বিপন্ন, এই বিষয়টাকে বোঝা দরকার। একজন অধ্যাপক, একজন মানুষ বোঝাতে হবে যে আমার অস্তিত্ব বিপন্ন। নিশ্চিতভাবে। আমি আবারও চন্দনবাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে যেন ফেরত আসছি, অর্থাৎ আমি আপনার কাছে আসি, তারপরে আসছি আপনার কাছে। চন্দনবাবু, ঐক্যবদ্ধ ভারতীয় সংসদ, আমি আবার বলছি, লোকসভা, রাজ্যসভা নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশকে একটা চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া যায় কি না? অনির্বাণ, অন ক্যামেরা আমি আজকে একটা কথা বলি তোমাকে, আমি খুব স্বাভাবিক অনেক সময় হয়তো এমন কিছু বলি যাতে হার্ট হতে পারো বা তোমার হতে না, আমি তোমাকে বলি আজকে আমার যে ভূমিকাটা তুমি পালন করছো, এক্স্যাক্টলি একজন অ্যাঙ্কার এরকমই ভূমিকা পালন করা উচিত। তুমি আমাকে ডিসেক্ট করো না। আমি তোমাকে যেটা বলতে চাইছি, একটি রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এক্সপেকটেশন করি, খুব স্বাভাবিক, কিন্তু সরকারের কাছ থেকে তো আমরা দায়বদ্ধতা আশা করি। এই দুটোর মধ্যে তফাৎ আছে। সুতরাং সরকারের অ্যাকশনটা এটা একটা অভিনব, এটা একটা কোয়েশ্চেন, ইটস আ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা সর্বদলীয় বৈঠক একটা বড় ব্যাপক বিপর্যয়। এবং বাংলাদেশ আমাদের ক্রস দি বর্ডার, এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র রাজনৈতিক ফ্রন্ট নয়, আমাদের ইকোনমিক ফ্রন্টেও দেখতে হবে, যেটা জিষ্ণুবাবু বললেন, চায়নার অ্যাগ্রেশন, এবং চায়না 32% ওদের এক্সপোর্ট বাড়িয়ে নিয়ে গেছে। এই রিলেশনশিপ তো বাংলাদেশকে ডিপ্রেশনে ফেলছে, এবং তাতে ইন্ডিয়ার ক্ষতি হচ্ছে বৃহত্তরভাবে। আমার ক্ষতিটা শুধু আমার অবাক লাগা, আমি তোমাকে বলি, আমি শেষ করি, এখানে বলে আমি শেষ করি। জিষ্ণুদা যেটা বললেন অ্যাবসলিউটলি ট্রু। মনে রাখতে হবে 71-এর সময়, তুমি জানো ইতিহাসটা, 71-এ যেদিনকে ডিক্লেয়ার করা হয় বাংলাদেশের সাথে আমরা ওয়ারে গেলাম, যুদ্ধে গেলাম, ইন্দিরা গান্ধী কিন্তু কলকাতাতে, মনে থাকতে পারে, বাংলার সাথে আলোচনা করতে উনি এসছেন। লো ফ্লাইট গেছিল সেদিকে, অনেক নিচু বিমানটা গিয়ে দিল্লিতে পৌঁছে ডিক্লেয়ার হয়ে গেল ওয়ার। এটা হলো ঘটনা। সংঘবদ্ধতা ইম্পর্টেন্ট এই মুহূর্তেও, সেটা আমি তো ঠিক এই কারণেই বুঝতে পারছি না, 64 সাল থেকে এদেশের কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার ঝুঁকি নিয়েও অনির্বাণ চৌধুরী, আপনারা 71 সাল এবং তারও পরে, আমি তারপরে কথাটা যাচ্ছি না, কিন্তু 64 থেকে 71 অত্যন্ত গুরুত্বপূর্ণ জাংচার ছিল আমাদের দেশের ইতিহাসের জন্য, রাজনীতির জন্য। আপনারা এবং কংগ্রেস মিলে বাংলাদেশ প্রশ্নে যে ভূমিকা নিতে পেরেছিলেন, সেটা আজকে নিতে পারছেন না কেন? অনির্বাণ চৌধুরী, কোথায় বাধা? সংসদ সংখ্যার বাধা হচ্ছে, নাকি হিন্দু শব্দ উচ্চারণ করতে মুখে বাঁধছে, কোনটা? দেখুন, আপনি আপনার মতো সাজাচ্ছেন, এটা খুব ভালো। আমি কিচ্ছু সাজাচ্ছি না। একটু আগে বলছিল, না বলি, অভ্র একটু আগে বলছিল, আমার ছোট ভাই বলছে যে বাংলাদেশ নিয়ে, হিন্দু নিয়ে কতবার কথা বলেছে, আঙুলের কর গুনতে হবে। আমি অভ্রকে বলি যে প্রধানমন্ত্রী আদানি নিয়ে কতবার কথা বলেছে। এটা যদি অভ্র প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে তাহলে খুব ভালো হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এতটুকু অসুবিধা নেই, আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে সেটা মানবতার লজ্জা। এটা দ্বিধা মুক্ত কণ্ঠে বলছি, শুধু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে না, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ হয়েছে, বাউল সুফিদের উপর আক্রমণ হয়েছে। প্রথম আলো যে ওখানকার মিডিয়া, তাদের উপর, তাদের অফিস ভাঙচুর করা হয়েছে। এরকম চলছে নৈরাজ্য। তো এবার বিষয়টা হচ্ছে যে আপনি আদানির সঙ্গে বাংলাদেশের বিষয়টাকে মিশিয়ে বিজেপিকে আড়াল করতে চাইছেন। উল্টোটা করছি, মেশাচ্ছি না। সরকারকে আড়াল করতে, উল্টোটা করছি অনির্বাণ বাবু, মেশাচ্ছি না। আমি বলছি আদানির একটা বরাত, আমি ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, বুঝিয়ে দিই পরিষ্কার করে। আদানির একটা বরাত, সেটা এই দেশে ঘুষ দিয়ে অর্জন হয়েছে কি না, সেটা ডিসাইড করবার জন্য, তার জন্য আইনি রাস্তায় হাঁটবার জন্য, সংসদের বিতর্কের জন্য অনেক সময় পাবেন। অনেক, আমি বলছি অনেক সময় পাবেন। দেশ আছে, আদানিও আছে, বরাতও আছে। 3 কোটি হিন্দু আছে, এটা বলতে পারবেন তো কাল সকালে জোর দিয়ে? ভালো করে ভেবে বলুন,
ভালো করে ভেবে বলুন। দেখুন আপনি তো বলছেন অনেক সময় পাবেন, কিন্তু প্রধানমন্ত্রীর উপর আদানি ইস্যুতে বিশ্বাস রাখা খুব কঠিন। এর আগে হিন্ডেনবার্গ রিপোর্টের সময় দেখা গেছে নরেন্দ্র মোদীর কি ভূমিকা ছিল, এটা হচ্ছে প্রধান কথা। সুতরাং না চাইলে তো বিশ্বাস নেই। এই নিয়ে এখনো পর্যন্ত একটা টুকু শব্দ উনি করেননি, তো এটা উনি কেন করছেন না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আপনাদের প্রায়োরিটি আদানি, বাংলাদেশের 3 কোটি হিন্দু নয়, তাই তো? আমার শেষ কথা, লেট মি ফিনিশ প্লিজ। আপনি আমাদেরকে যে প্রশ্নটা করছেন, তার বিরোধীদেরকে যে প্রশ্নটা করছেন, আপনি কেন বলতে পারছেন না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন সর্বদলীয় বৈঠক ডাকতে পারছেন না, কেন তিনি সংসদে ঐক্যবদ্ধ হয়ে আলোচনার প্রস্তাব দিচ্ছেন? অনির্বাণ চৌধুরী, আমি বিশ্বাস করি এতক্ষণ যে বিতর্ক হয়েছে সেটা আপনি পুরোটা শুনেছেন। আমি ইতিমধ্যে বিজেপিকে সেটা জিজ্ঞাসা করেছি, কেন সর্বসম্মত প্রস্তাব ওরা আনছেন না, ওরা কেন একটা প্রস্তাব এনে বিরোধীদেরকে যোগ দিতে বলছেন। আমি ইতিমধ্যে প্রশ্ন করেছি ওদের কাছে। মুশকিল হচ্ছে আপনারা ওদের কাছে আমি কি প্রশ্ন করব সেটা নিয়ে প্রপোজাল দিতে পারেন, কিন্তু আপনারা সংসদে সরকারের কাছে একটা প্রপোজাল দিতে পারেন না বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য। আর আমি বলছি 100টা প্রশ্ন সরকারের ভূমিকার সমালোচনা করেই করুন না, তবু তো দেখি আপনারা হিন্দু বাঁচাদের রাস্তায় নেমেছেন, সংসদে কথা বলছেন, দুবার অন্তত কথা বলছেন, শুনি না। দেখুন কেন্দ্রীয় সরকার কি করছে, তার অবস্থানটা কি। এর আগে বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী নিজে থেকে উদ্যোগী হয়েছিলেন, অনেক আগে থেকে তিনি কূটনৈতিক প্রসেস শুরু করেছিলেন। অনির্বাণ চৌধুরী গতকাল আপনাদের দলের মুখপাত্র কালান্তর পত্রিকার প্রথম পাতায় কোথাও বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটি শব্দ ছিল না। উরুগুয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রার্থী জিতেছেন ছিল, গণশক্তির ওই একই অবস্থা, সিপিআইএম এর মুখপাত্র। আমি বলছি আপনাদের দলের ভিতরে মনটা সাফ তো, সংসদে গিয়ে প্রশ্ন তো করে দলের লোকগুলো, আপনারা নিজেরাই তো এটাকে জরুরি মনে করছেন না, আপনারা রাজনীতিগতভাবে জরুরি মনে করেন। এর আগে আপনার চ্যানেলে পল্লবদাকে ধরেছিলেন, উনি কিন্তু কন্ডেম করেছিলেন বাংলাদেশের ঘটনার এবং উত্তর দিয়েছিলেন। কালান্তর পত্রিকার অন্যান্য সংখ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। কিন্তু এক অদ্ভুত কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হওয়ার পর থেকে আপনাদের হিরণময় নীরবতা, সম্ভবত হিন্দু সন্ন্যাসী গ্রেফতার হয়েছে বলে, সম্ভবত সংসদ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। অনির্বাণ চৌধুরী, সংসদ দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। হিরেন মুখার্জি, একে গোপালন, গুরুদাস দাশগুপ্ত, গীতা মুখার্জি, কটা নাম করব, যে ভূমিকায় দেখেছি আপনাদের আজকের কোনো সাংসদকে সে ভূমিকায় দেখি না কেন। সরকারকে নাস্তানাবুদ করবার জন্য হলো না হয় বলুন না, বলছেন না কেন, চুপ কেন? আপনি এই প্রশ্নটা অভ্রকে করছেন না কেন? অনেকক্ষণ আগে প্রশ্ন করে বসে আছি, অনেকক্ষণ আগে বসে আছি। আপনারা অভ্রের প্রশ্নের উত্তর শুনবার জন্য ব্যগ্র, কিন্তু নিজেদের প্রশ্নের উত্তর দিতে ব্যগ্র নন। আমি কথাটা পাশ কাটাচ্ছেন কেন? কূটনৈতিক যে প্রসেস প্রক্রিয়া, সেটা প্রধানমন্ত্রী শুরু করছেন না কেন? প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন না কেন? অনির্বাণ চৌধুরী কূটনৈতিক প্রসেস শুরু হলে সেটা সংসদের জানতে বা সাধারণ মানুষের জানতে সময় লাগে। যেমন মহরমের মাসে প্যালেস্তাইনে যুদ্ধ বন্ধ রাখতে নেতানিয়াহুকে নরেন্দ্র মোদী যে অনুরোধ করেছিলেন, শিশু হত্যা না করতে সন্ত্রাসবাদ নিকেশের নামে যে অনুরোধ করেছিলেন, বলেছিলেন ভারত এটাকে সমর্থন করে না, জেনেছেন কতদিন পর? 2 মাস পর নিশ্চয়ই এই ভূমিকার কথা আমরা জানতে পারবো। কিন্তু আমি বলছি সংসদে যাদের ভূমিকা খোলাখুলি স্পষ্ট প্রকাশ্যে, সেটা দেখতে পাচ্ছি না কেন? আপনারা তো বলছেন না, অনির্বাণ চৌধুরী আপনারা তো বলছেন না আদানির নামে দায়ের হওয়া অভিযোগ মার্কিন আদালতে, সেটা নিয়ে কূটনৈতিক কথা চালাচালি শুরু হোক, সেখানে তো কূটনীতিকে ভরসা রাখছেন না, সেখানে সংসদে এই মুহূর্তে ফয়সালা চাইছেন। কিভাবে এড়িয়ে যেতে পারে মানুষ? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এ রাজ্যের অগ্রসর আসবো, এ রাজ্যের শাসক দলের চেহারা এখনো দেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনলে মনে হবে স্বর্গ থেকে দেবদূত নেমে এসে বলছেন। আমি তারপর আপনাদেরকে বলছি কেন দেবদূতের কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে কি বলেছেন একবার শুনুন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কি চান বাংলাদেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর শুনুন। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই
সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। শুনলেন ঘটনাগুলো আপনারা। আমি অনেক ছোটবেলায় ব্যাকরণে পড়েছিলাম ভাবে সপ্তমীতে। আজিজুল বাবু আপনি নিশ্চয়ই পড়েছেন ভাবে সপ্তমীতে। যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। সম্বলে কারা মেরেছে কারা মরেছে স্পষ্ট করে বলা যায়, অভিযোগ সত্যি হোক মিথ্যে হোক বাংলাদেশে বলা যায় না, আন্তর্জাতিক বলা যায়, হিন্দু উচ্চারণ করা যায় না। কোথাও একটা আমার মনে হয় ইন্ডি জোটের ভিতরে যে দলগুলো আছে না তাদের হিন্দু শব্দটা উচ্চারণে অ্যালার্জি আছে। আজিজুল বাবু আমি যদি এই কথাটা ভেবে থাকি আমি অন্যায় ভাবছি কিনা আপনি বলুন তো। আমার কোথাও মনে হচ্ছে ওপারে ইউনুস আর এপারে ইন্ডি এক সুতোয় বাঁধা। আমিও ব্যক্তিগতভাবে হিন্দু শব্দটা ব্যবহার করতে চাই না। আমি যেটা চাই তার বদলে সেটা হচ্ছে সংখ্যালঘু শব্দটা। কেন? কারণ হচ্ছে আমি আগেও বলেছি গোটা পৃথিবী জুড়ে বিপন্ন হচ্ছে সংখ্যালঘুরা, এবং বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হচ্ছে। আগেও হতো, এখন নৈরাজ্যের দেশ বাংলাদেশ, সেই দেশে সংখ্যালঘুরা দারুণভাবে বিপন্ন হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের ভূমিকা কি হবে। প্রশ্ন হচ্ছে যে এই যে জিওপলিটিক্যাল যে গুরুত্ব ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের চারিদিকে যে ভারত সীমান্ত, সেটা চন্দনদা একটু আগে বলছিলেন, এই জিওপলিটিক্যাল যে ইম্পর্টেন্স সেইটাকে মাথায় রেখে আমরা যদি এমন ভাবি যে একটা আগ্রাসনবাদী পররাষ্ট্রনীতি গ্রহণ করব, সেটা ভারতীয় উপমহাদেশের পক্ষে কতটা মানে বিশেষ করে আমাদের জাতীয় স্বার্থে কতটা গ্রহণযোগ্য হবে সেটা ভাবনা চিন্তা করা হবে। এবং এটা ঠিক যে দুই দিকে শত্রু রাষ্ট্র রচনা করা ভারতবর্ষের স্বার্থের পক্ষে অনুকূল হবে না, এইটুকু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। সুতরাং আমি মনে করি দীর্ঘদিন ধরে বাংলাদেশ না, সুতরাং হিন্দু নিধন চলুক না, আমি আগেই বলেছি তার জন্য কি করা দরকার। বিভিন্ন ফোরাম রয়েছে, যে ফোরাম এত ভাবে সপ্তমীতে কথা কেন? কেন আন্তর্জাতিক বিষয় কি বলবো তাহলে? যা ঘটেছে ভালো নয়। অ্যাটাক করো বাংলাদেশ? হ্যাঁ, আমি কি বলবো বাংলাদেশে কারা অ্যাটাক করছে এটা বলতে আপত্তি কোথায়? বাংলাদেশে কারা অ্যাটাক করছে এটা বলতে আপত্তি কোথায়? আমি তো একটু আজিজুল বিশ্বাস, আমি একটু আগে আপনি খেয়াল করে থাকবেন, আপনি একটু আগে রমজান মাস বলেছি, প্যালেস্টাইন বলেছি, শিশু হত্যা বলেছি। আর স্পষ্ট করে বলবো, রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীদের তাদের ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা শুনুন আজিজুল বিশ্বাস, শুনুন প্লিজ মন দিয়ে শুনুন, তাদের প্লিজ শুনুন, তাদের ধর্মবিশ্বাস প্লিজ শুনুন, তাদের প্লিজ শুনুন আজিজুল বিশ্বাস, প্লিজ শুনুন আজিজুল বিশ্বাস একজন হিন্দুর সঙ্গে আপনাদের মানসিকতার তফাৎ শুনুন। আমি একজন হিন্দু, আমি ধর্ম পরিচয় বিশ্বাসী একজন হিন্দু। আমি বলছি রমজান মাসে মুসলিমদের অত্যন্ত পবিত্র মাস, ত্যাগের মাস, তিতিক্ষার মাস। সেই মাসে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে তাদের ঘরে ঢুকে নিরীহ শিশুদেরকে হত্যা করা অপরাধ। আজিজুল বিশ্বাস আপনি বলুন, আজিজুল বিশ্বাস আপনি প্লিজ বলুন, দুর্গা পূজায় হিন্দুদের প্রতিমা ভাঙা অপরাধ বলুন। এইবার বলি, বলুন প্লিজ, বলুন শুনতে চাই। হিন্দু, আমি মুসলিম, কিন্তু আপনিও ভারতীয় আমিও ভারতীয়। আমার জাতীয় স্বার্থ আগে, জাতির স্বার্থ, দেশের স্বার্থ রক্ষিত হবে, অক্ষুণ্ণ থাকবে। তার জন্য ভারতবর্ষের যা কিছু করা দরকার প্রত্যেকটি ভারতবাসী, সরকার এবং বিরোধী দল, তার জন্য হিন্দুর নাম মুখে আনা দরকার নেই। কেন তার জন্য হিন্দু নাম মুখে আনা দরকার বলতে পারছেন না? সংখ্যালঘু একবার বলুন, কেন সংখ্যালঘু কেন হিন্দু নয়? কেন হিন্দু নয়? হিন্দু বলতে আপত্তি কোথায়? কোথায় আপত্তি? না না, আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি ভারতবাসী, এটাই আমার আইডেন্টিটি। আরে ভাই, আমি কখন বলেছি মুসলিমের? নেতাদের সাক্ষাৎকার দেখাচ্ছেন না, তোমরা আমাকে ট্র্যাপে ফেলতে চাইছো। আমি তো ট্র্যাপে কেন পড়ব? তারা হিন্দুদের মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা, মা মেয়েকে একই দুর্গা মন্দিরে ধর্ষণ করাকে ভুলে যেতে চান। তারা ভুলে যেতে চান যে ধর্ষিতা মেয়েকে মুখ চেপে ধরে ক্যানিংয়ে বারাসাতে বসিরাতে নিয়ে এসে তাদেরকে থাকতে হয়েছে। তারা ভুলে যেতে চান, তারা এই দুটোকে কম্পেয়ার করছেন যে 24% থেকে আজকে হিন্দু কমে 8% হয়েছে। আপনারা যার সঙ্গে কম্পেয়ার করছেন, কম্পেয়ার করে দেখান যে দিনের পর দিন অত্যাচারের পরে একটা প্রজাতি, একটা জনজাতি বাংলাদেশে 24% থেকে 8% হয়েছে। আপনাদের মনের মধ্যে যে দুঃখ নেই, সেই কষ্ট নেই, আপনারা বোঝেন না যে বাংলাদেশের মানুষের উপরে বুকের রক্ত দিয়ে কিভাবে তারা স্বাধীনতা পেয়েছিল। কিভাবে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন না। তারা বুঝতে পারেন না মেয়ের সামনে মা ধর্ষিতা হলে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হলে, একটা দুর্গা মন্দিরে 3 প্রজন্মকে একসঙ্গে ধর্ষিতা করলে, মেয়েটাকে মুখে চাপা দিয়ে ক্যানিংয়ে কিংবা বারাসাতে নিয়ে গেলে কি কষ্ট হয় আপনারা বুঝতে পারেন না। তাহলে আপনারা কম্পেয়ার করতেন না যে 24%
থেকে 8% হয়ে গেছে। আপনারা বাংলাদেশের হিন্দুদের কষ্ট বুঝতে পারেন না, এই সত্যি কথাটা সহজভাবে বুঝুন। এবং সেই কারণে কি সংসদে আলোচনা চান আজিজুল বিশ্বাস? আরেকবার তারপর আমি অপারেশন আপনার কাছে আসি। সেটা হচ্ছে 30 সেকেন্ডে প্লিজ। এখানে কম্পেয়ারের প্রশ্ন নেই। বাংলাদেশে যেটা হচ্ছে নারকীয় ঘটনা ঘটছে, কিন্তু আমি 2014 থেকে 2018 সালের কথা বলি, গোরক্ষার নামে 85টি হামলার ঘটনা ঘটেছে, 34 জনকে হত্যা করা হয়েছে, 34 জনকে হত্যা করা হয়েছে। আমার ভারতীয় নাগরিককে আমরা খুন করছি, তখন আমার মনটা কাঁদে না? এই জবাব কে দেবে? এই জবাবটা কে দেবে? আমি দেবো। আপনি দিন জবাব। 34 জন যেখানে হয়েছে 2018 সাল পর্যন্ত সেই প্রদেশে দেখান। আমার পশ্চিমবাংলাতে হয়েছে, সেই পশ্চিমবাংলাতে হয়েছে। পশ্চিমবাংলা থেকে তার জন্য সেই সম্প্রদায়ের লোকেরা তাদের এক্সোডাস হয়ে গেছে। আমি বলছি যে এথনিক ক্লিনজিং, এক্ষুনি যেটা কথা বললো, আপনারা বুঝতে পারছেন না যে দিনের পর দিন একটা সম্প্রদায়ের ওপরে, তাদের মহিলাদের ওপরে প্রতিদিন যদি তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়, সেটা হয় না এখানে। এই সত্যি কথাটা বলুন, যদি না বলেন তাহলে অপরাধ হবে। বাংলাদেশের হিন্দুদের উপরে যে ঘটনা ঘটছে সে ঘটনা এখানে হয় না, এর জন্য আমি সৌভাগ্যবান। দুটোকে ইকুয়েট করা যায় না, কিন্তু দুটোকে সমান করা যায় না। অপারেশন দুটোকে সমান করার খেলাটাই চলছে। আর ঠিক সেই কারণেই আমার প্রশ্ন, আমার ধারণা এই 2-1 দিন পরে, 7 দিন পরে, 1 মাস পরে হয়তো বাংলাদেশ থেকে ঠিক যে ভাষায় আজিজুল বিশ্বাসরা কথা বলছেন, চন্দনবাবুরা কথা বলছেন, শুভঙ্কর সরকাররা কথা বলছেন, অনির্বাণ চৌধুরীরা কথা বলছেন, সেই ভাষায় উত্তর আসবে। আপনার দেশও তো সংখ্যালঘুদের স্বার্থ বিপন্ন, আমার ধারণা। তার কারণ আমার অভিজ্ঞতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়ের স্বার্থ যেখানে দেখতে পান, পাকিস্তানও সেখানে দেখতে পায়। তাই বলছি অগ্রসর। দেখুন, জিষ্ণুদা যেই আবেগের সঙ্গে আজকে বক্তব্যটা রাখছেন, আপনি পাশে রাখুন আজিজুল স্যারের বক্তব্য। ওনার মধ্যে কিন্তু যখন উনি হিন্দু নিধন নিয়ে কথাগুলো বলছেন, নাচ রয়েছে, আবেগ, আমি আবেগ খুঁজে পেলাম না, টু বি ভেরি অনেস্ট। আর দ্বিতীয়ত উনি হিন্দু কথাটাই উচ্চারণ করতে পারছেন না। যাই হোক, ছাড়ুন। চান না, এটাই হচ্ছে কথা, আপনি চান না। বিষয়টা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে একটা কথা এলো, কেন এ ধরনের প্রস্তাব আসেনি, বা আপনি এটা প্রশ্ন করলেন, সিপিআই প্রতিনিধিও প্রশ্ন করলেন। তার মানে কি আমি ঘুরিয়ে এটা ধরে নেব যে যদি প্রস্তাব না আনা হয়, তাহলে এই দলগুলো যারা এই প্রশ্নগুলো তুলছে, তারা এই ধরনের স্ট্যান্ড, যেটা একটা স্ট্রং স্ট্যান্ড কেন্দ্রীয় সরকার নিচ্ছে, তার পরিপন্থী? এই আমার প্রশ্ন রইল। আমরা কি আমরা গ্রান্টেড নেব না, এটা গ্রান্ট করব না, যে এটা ধরে নেব না যে আপনারা কেন্দ্রীয় সরকারকে এই স্ট্যান্ডে সমর্থন করেন? আপনাদের যুক্তিতেই তো সেটা খণ্ডন হয়ে যাচ্ছে। এবার আমি বলি, আমি প্রথমে আদানির বক্তব্যে ঢুকতে চাইছিলাম না, বিকজ এই যে হিন্দু নিধন হচ্ছে, এই যে এথনিক ক্লিনজিং হচ্ছে, এই যে এত হিন্দুকে এভাবে দিনের পর দিন নিপীড়ন করা হচ্ছে, একজন ইসকনের প্রভুকে এভাবে আটকে রাখা হচ্ছে, তার বেল দেওয়া হচ্ছে না, দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেই নিয়ে এনাদের কি বক্তব্য? এনাদের কোনো বক্তব্য নেই। ঠিক এই প্রেক্ষাপটে এনারা সংসদে তুললেন আদানি ইস্যু। আদানি ইস্যুটা কি আমি বলতে বাধ্য হচ্ছি। আদানি ইস্যু আমি আমাকে বলে না, যেহেতু অভিযোগ এসছে, আমি অল্প একটু বলে এদের মুখটা তো ভোতা করতে হবে, আমাকে বলতে হবে। আমি আলোচনা চাইছি, আমি উল্টাটা বলছি না, প্লিজ চন্দনবাবু আলোচনা করলে আমি অন্যদিন বিতর্ক করবো, অন্যদিন বিতর্ক করবো। আমি একদম অন্য কথা বলছি, কারণ আজকে বিষয়টা আবারও বলছি, বাঙালির অস্তিত্বটা এই যে বামপন্থীরা যে বললেন না, যে সময় তসলিমাকে এখান থেকে বিমানবাবু কাঁপতে কাঁপতে বললেন যে উনি এখানে থাকার কথা নয়, তাকে তো কেউ আমন্ত্রণ করেনি, তার কারণ কি দুটো পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরা মুখে মুখে অনেক বড় বড় কথা বলেন। বলবো জিষ্ণুবাবু, আমি ছিলাম রিপোর্টার, বাইকটা নিয়েছিলাম, বলবো তাসলিমা নাসরিন বাংলায় থাকলে যদি বাংলায় আগুন জ্বলে, তাহলে তাসলিমা নাসরিন বাংলা থেকে যাক, এইটা ছিল বিমানবাবুর বক্তব্য। ঠিক এইটা। তসলিমার কি অপরাধ ছিল? সেই সময় উল্লাপাড়াতে 12 বছরের একটা মেয়েকে 12 থেকে 13 জন মিলে ধর্ষণ করেছিল। তার মা বাংলা ভাষায় বলেছিলেন, বাবা মেয়েটার বয়স খুব কম, তোমরা আস্তে আস্তে আসো। সে বাংলা ভাষায় বলেছিলেন। এই বামপন্থীরা প্যালেস্টাইনের জন্য, সারা পৃথিবীর নিকারাগুয়ার জন্য, তার জন্য রাস্তায় মিছিল করে। আপনাদের স্মরণে আছে কখনো যে বামপন্থীরা কলকাতার রাস্তায় এই মানুষটার জন্য, যে বাংলাদেশের যারা বাংলা ভাষায় কথা বলে, তারা অত্যাচারিত হওয়ার সময়, মরে যাওয়ার সময় বাংলা ভাষাতে কথা বলে, সেই মেয়েটা, যাকে 12 বছরের মেয়েটাকে 12 জন মিলে ধর্ষণ করেছে, যার মার সেই কাতর শব্দ বাংলা ভাষায় বলেছেন, সেই তসলিমা সেই সময় কিন্তু তাদের হয়ে কথা বলছিলেন। আর এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার সময় তাদের নেতার পা কাঁপতে লেগেছে, কারণ দুটো পার্টি অফিস তখন পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারা বড় বড় অনেক কথা বলেন, আসলে তারা অত্যন্ত ভীতু।
বামপন্থীরা অত্যন্ত ভীতু এবং তাদের জন্যই এই দিনের পর দিন নীরব থাকার জন্যই আজকের বাংলাদেশে হিন্দুদের ওপরে এবং ঠিকই বলছেন সংখ্যালঘু খ্রিস্টান এবং বৌদ্ধদের ওপরেও বটে, চট্টগ্রামে তো তাই, তাদের উপরে এটা হতে পেরেছে কারণ এই বাংলাতে বামপন্থীরা দিনের পর দিন নীরব থেকেছেন। সেই পাপের কথা আজকে বলতে হবে, সবার সামনে এই কংগ্রেস যারা হিন্দুদেরকে একদম ডিভিশন করে দেওয়ার জন্য হিন্দুদের মধ্যে তারা কাস্ট সেন্সাসের কথা বলে, এরা বলবে হিন্দুদের কথা। আর এই তৃণমূল যাদের একজন বড় নেতা মনে করে হিন্দুর জন্ম হচ্ছে দুর্ভাগার জন্ম, তারা আজকে বড় বড় কথা বলবে। এরা নিজেদের বেস্টেড ইন্টারেস্ট, অনেকগুলো অভিযোগ বামপন্থীদের দিকে গেছে। অনির্বাণ হাত তুলেছেন, আমি অনির্বাণের উত্তর নেব। অনির্বাণ প্লিজ 30 সেকেন্ডে, অনির্বাণ 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, জিষ্ণুদা এবং অভ্র যেভাবে হিন্দু হিন্দু করে চোখের জল ফেলছে, আমি শুধু একটা কথা বলি যে এই যে এত হিন্দু হিন্দু করা হচ্ছে, আমি বাধ্য হচ্ছি ইতিহাসের আশ্রয় নিতে যে যখন ভারত ভুক্তির কথা আসে নিজাম শেষ পর্যন্ত যখন ভারত ভুক্তিতে গড়িমসি করছে, তখন সেখানকার প্রজারা যখন অস্থির হয়, সেখানে কংগ্রেসের পাশাপাশি বামপন্থীরা আন্দোলন শুরু করে। এবং সেই আন্দোলনের ধরনটা কেমন ছিল, যখন সেখানে ওই যে সমস্ত সাধারণ মানুষ যারা ভারত ভুক্তি চাইছিল দ্রুত, তারা বেশিরভাগই ছিল হিন্দু, এবং তাদের উপর যখন মুসলিম দাঙ্গাবাজ রাজাকার বাহিনীকে সশস্ত্র লেলিয়ে দেওয়া হয়েছিল, তখন এই কমিউনিস্টরাই ওখানে সশস্ত্র গেরিলা বাহিনী গড়ে তুলেছিল এবং ওই সমস্ত যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন, অনির্বাণ সময় শেষ হয়েছে, আপনার 30 সেকেন্ড দিয়েছিলাম, আসবো সময় দেবো। জিষ্ণুবাবু হাত তুলছেন, জিষ্ণুবাবু 30 সেকেন্ড। ইতিহাসের কথা যদি বলেন তাহলে মুসলিম লীগের সমর্থক ছিল, মুসলিম লীগের জোট সঙ্গী ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের ভাগ হওয়ার পরে যখন ভারত ভাগ হয়ে গেল, সেই সময় বাংলাদেশের উপরে যে অত্যাচার হয়েছিল তাতে ইলা মিত্র ওখান থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছিলেন, কিন্তু এখানে আসার পরে তিনি জানেন যে কি সাংঘাতিক অত্যাচার হয়। বামপন্থী আন্দোলনই করুন না, যাই করুন না কেন, মৌলবাদ থাকলে কি ধরনের অত্যাচার হয়, কিন্তু ওখানে তারপরে ঘটে চলা অত্যাচারের ওপরে কিন্তু তারা একটি কথাও বলেননি। আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বললে ভুলে গেলে ভুল হবে, ওই আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টি মানে সিপিপি, কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তানের একটা অংশ কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল, সিরাজ গোষ্ঠী। এটা আপনারা জানুন, জানা দরকার যে সেই সময় পাপের যে ভাগ, সেই পাপের ভাগের একটা অংশ কমিউনিস্ট পার্টি নিয়েছিল, কমিউনিস্ট পার্টি সমর্থন করেছিল। আজিল বিশ্বাস, যে বাংলাদেশে যেটা হচ্ছে তো খুব অন্যায় হচ্ছে। পাশে আমাদের বলতে পারছেন, বলি কি হচ্ছে, আমি তাই মুখে আনতে পারছেন না। আমি বলি তোমার বেলা আমি একদমই আমি বলি মণিপুরে আরে কেন বলবো না, আমার দেশ রাজ্য জ্বলছে মইতে এবং কুকিজদের মধ্যে, সেখানেও সাম্প্রদায়িক, সেখানে আমার হিন্দুর জন্য কেন আমি চিন্তা করছি না? হিন্দুদের নাম ডালমে কুছ কালা হয়, ডালমে কুছ কালা হয়, মাইতাই কুকিদের নাম মুখে আনতে পারেন আর হিন্দুদের নাম মুখে আনতে পারেন না। আমি একবার আমি আগে বলেছি এটা আমার নীতিগত অবস্থা। আরে ভাই আমি ধর্মের ভিত্তিতে আমার পরিচয় ভারতীয়, আমি আগে বলেছি। তোমার মতো আমি মাইতাই কুকিরা ভারতীয় নয়, মাইতাই কুকিরা ভারতীয় নয়। আমার মনে হয় এখানেই বোধহয় সব থেকে বড় রিভিলেশন আছে। আজিজুল বিশ্বাসরা মেইতেই কুকিদের নাম মুখে আনতে পারছেন নিজের দেশ হওয়া সত্ত্বেও, নিজের দেশের ঐক্য, সার্বভৌমত্বে, অখণ্ডতার পরোয়া মাত্র না করে, কিন্তু বাংলাদেশ 3 কোটি হিন্দু, পাশের দেশ, সংখ্যালঘু বলছেন, হিন্দু উচ্চারণ করতে মুখে আটকাচ্ছে। আর ঠিক সেই কারণেই আমি জিজ্ঞাসা করেছি, ইন্ডি আর ইউনুস আসলে কি একটা বৃহত্তর জোট আছে? ইন্ডি জোট আর মোহাম্মদ ইউনুস আসলে ভাই ভাই? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম সরাসরি, স্পষ্ট করে, আপনারা কি উত্তর দিলেন ফেসবুকে। জিজ্ঞাসা করেছিলাম ইন্ডি জোট কি আসলে হিন্দু বিদ্বেষী? ঠিক যে কায়দায় ওপারে হিন্দু নিধন হচ্ছে, সে কায়দায় সরাসরি হিন্দু নিধনের কথা না বললেও ওপারের হিন্দু নিধন নিয়ে এপারে যাতে কথা না হয় তার জন্য ইউনুসকে কার্যত সাহায্য করছে। 81% ফেসবুকে মনে করেন হ্যাঁ, 19% মনে করছেন না। এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, এখানে 80% মনে করছেন হ্যাঁ ইন্ডিজোট আসলে হিন্দু বিদ্বেষী, না মনে করছেন 20%। এরপরে ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 25,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 87% মনে করছেন হ্যাঁ ইন্ডিজোট আসলে হিন্দু বিদ্বেষী, না মনে করছেন 13% মানুষ। আমার একটা ছবি মনে পড়ছে, আপনাদেরকে মনে করিয়ে দিই। নির্বাচনী প্রচারের সময়
এমনকি নিজেকে জানিউধারী ব্রাহ্মণ বলতেও রাহুল গান্ধীর কোথাও মুখে আটকায় না। তখন হিন্দু বলতে মুখে আটকায় না, তখন হিন্দুর মধ্যে নিজেকে আলাদা করে ব্রাহ্মণ বলে চিহ্নিত করতেও আটকায় না। শুধু পাশের দেশ মোহাম্মদ ইউনুস যখন 3 কোটি হিন্দুর উপরে ভয়ঙ্কর হত্যালীলা গণহত্যা নামিয়ে আনে, যখন তার প্রতিবাদ করবার জন্য বিচারের নামে প্রহসনে এক ইসকনের সন্ন্যাসীকে সাধুকে বিনা বিচারে কার্যত জেলে আটকে রাখা হয়, খাবার আর ওষুধ না দিয়ে কার্যত মেরে ফেলার চেষ্টা করা হয়, তখন এদেশের তাবর নেতাদের মুখে, ইন্ডি এবং কংগ্রেস নেতাদের মুখে আপনি হিন্দু শব্দটা শুনতে পারবেন না। সম্ভবত এটা ভোটের মরশুম নয় বলেই এরা হিন্দু হয় মরশুমিভাবে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।